আজকে ভারতের পক্ষ থেকে এক ঐতিহাসিক এবং নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়, যেখানে পরিষ্কার বলা হয়, যদি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং নেপাল, ভুটান থেকে কোনো মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু মানুষ তারা যদি 31শে ডিসেম্বর 2024-এর আগে ভারতবর্ষে আসেন, তাহলে তাদেরকে ভারত ছাড়তে হবে না। অর্থাৎ সিএএ এই যে আইন, এই আইনে নতুন আপগ্রেডেশন ভারত সরকার আনলো এবং পরিষ্কার বুঝিয়ে দিল যে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের যেভাবে আমাদের প্রতিবেশী দেশে অত্যাচারিত হতে হচ্ছে, তাদের পাশে ভারত সরকার থাকবে। এরা ভারতবর্ষে আসার পর এরা নাগরিকত্বের জন্য অ্যাপিল করতে পারবেন এবং ভারত সরকার বিচার বিবেচনা করে এদেরকে নাগরিকত্ব দেবেন। এই আইন বা এই যে নোটিফিকেশন নতুন আনা হলো, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্তরের প্রেক্ষাপটেও। আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়গুলি আলোচনা করব এবং নতুন নোটিফিকেশন আসলে ভারতের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সে বিষয়েও কিন্তু একটু আলোচনা আমি করব। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আজকে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা এক কথায় যুগান্তকারী। সেখানে তারা বলেছেন যে 31শে ডিসেম্বর 2024-এর আগে যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, প্রধানত এই 3 দেশ থেকে সংখ্যালঘু মানুষ অত্যাচারিত হয়ে ভারতবর্ষে চলে এসেছেন, তাদেরকে ভারত ছাড়তে হবে না, ভারতে তারা নিরাপদে থাকতে পারবেন এবং পরবর্তীকালে তারা সিএ এর আওতায় নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এই নোটিফিকেশনে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমত, এই যে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান এর মাইনরিটি একটা ইস্যুটাকে অ্যাড্রেস করা হয়েছে এবং পরিষ্কারভাবে অন্তত বর্তমান সময়ে মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানকেও বুঝিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, তাদের পাশে কিন্তু ভারত সরকার সামগ্রিকভাবে থাকবে। আমি বিস্তারিত এই ভিডিও শেষে আলোচনা করব, তবে তার আগে নোটিফিকেশনে আরো ইন্টারেস্টিং কিছু কথা আছে, আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে বলা হচ্ছে এই নতুন নোটিফিকেশন আওতায় শ্রীলঙ্কার তামিলরা কিন্তু পড়বেন না। তারা 9 আগস্ট 2015-র আগে যারা এই দেশে চলে এসেছেন তাদেরকে তাদের মতো ট্রিট করা হবে, কিন্তু 31শে ডিসেম্বর 2024 এই রুলটি শুধুমাত্র পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে অত্যাচারিত হিন্দু নাগরিক, খ্রিস্টান নাগরিক, শিখ, জৈন, পারসিক নাগরিকদের জন্যই, অর্থাৎ মাইনরিটি কমিউনিটির জন্য। পাশাপাশি এখানে বলা হয়েছে নেপাল এবং ভুটান থেকে যদি আমাদের দেশে কেউ আসেন, তাদের প্রাথমিকভাবে পাসপোর্ট এবং ভিসা কিন্তু আর প্রয়োজন নেই। অর্থাৎ মেজর পলিসির যে শিফটমেন্ট, তা কিন্তু আজকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আমরা দেখতে পেলাম। এবার প্রশ্নটা হলো, কেন ভারত এই ধরনের সিদ্ধান্ত কিছুটা হঠাৎ করেই নিল? দেখুন, এখানে আন্তর্জাতিক রাজনীতিটা অত্যন্ত জটিল হয়ে গেছে বর্তমান সময়ে। আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক আমাদের জায়গায় যে জায়গায় যাচ্ছে, তা কিন্তু ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত চিন্তার। ইন্টারেস্টিংলি ফ্যাক্ট হলো, মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ কিন্তু বাড়তে শুরু করেছে এবং মোহাম্মদ ইউনুসকে যতবার ভারত সরকার নোটিফাই করেছে, ঠিক ততবারই বাংলাদেশের পক্ষ থেকে এই অভিযোগকে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু মন্দিরে আমরা দেখেছি দুর্গাপুজোর সময় আগের বছর পেট্রোল বোমা ছোড়া হয়েছে। চট্টগ্রামের যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা থাকেন, সেই জায়গায় গিয়ে সেনাবাহিনী অবধি বিভিন্ন দোকান বাজার ভাঙচুর করেছে। আমরা দেখেছি উত্তর পূর্ব বাংলাদেশে চাকমা সম্প্রদায়ের উপর সেনাবাহিনী নির্বিচারে অত্যাচার করেছেন। এমনকি আপনারা তো অনেকেই জানেন, চিন্ময় প্রভুকে দিনের পর দিন বিনা বিচারে জেলে কিন্তু আটকে রেখেছে মোহাম্মদ ইউনুসের এই সরকার। এই পুরো পরিস্থিতিটি আরো খারাপ জায়গায় চলে যায় যখন মোহাম্মদ ইউনুসের এই সরকার আদালতে অ্যাপিল করে তাদের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ এই শব্দটি বাদ দিতে চায়। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ ভবিষ্যতে ইসলামিক এক রাষ্ট্রে পরিণত হতে চাইছে বলে শুধুমাত্র দিনের পর দিন সংখ্যালঘু হিন্দু মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে এবং সে অত্যাচার এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, এমনকি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং সরকার একত্রে ইনভলভ হয়ে গেছে।
একাধিক তথ্য আমাদের সামনে এসেছিল, আমি বহুবার ভিডিও বানিয়েছি সে নিয়ে। কিন্তু মোদ্দা কথা এটাই যে আলটিমেটলি আন্তর্জাতিক স্তরে যেভাবে সংখ্যালঘুর উপর নিপীড়ন বাড়ছে, হিন্দুদের উপর নিপীড়ন বাড়ছে, ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতকে কিন্তু একটা স্ট্রং বার্তা দিতেই হতো। ভারত তো হিন্দুদের পাশে বরাবর ছিল। এই যে ধারণা বর্তমান সরকারকে নিয়ে তৈরি হয়েছে, সেই ধারণা যদি ফের একবার প্রতিষ্ঠিত করতে হতো, তাহলে এমন একটা কিছু করতে হতো যা একই সঙ্গে চমকপ্রদ এবং নজিরবিহীন, যা আজকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি কিন্তু করলো। এই সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছেছে শেষ 1-2 মাস। আপনি যদি বর্ডারে কালকে সিনারিওটা দেখেন, দেখবেন বাংলাদেশের পক্ষ থেকে কালকে ফের একটি অভিযোগ করা হয়েছে ভারতের বিএসএফ এর বিপক্ষে। 29শে আগস্ট বাংলাদেশ সীমান্তে এবং বাংলাদেশ ভারতের সীমান্তে একটি ঘটনা ঘটে। এই ঘটনাটি ঘটে বাংলাদেশ এবং ভারতের ডোনা সীমান্তে। এই জায়গাটির নাম কানাইঘাট, যেখানে একজন অনুপ্রবেশকারী আর একজনকে সঙ্গে নিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। বিএসএফ জওয়ানরা তাদেরকে গুলি করেন এবং স্বাভাবিকভাবে স্পট ডেড হয়ে যান। বিএসএফ জওয়ানরা ঠিক সেটাই করেন যেটা দেশের স্বার্থে করা প্রয়োজন। ফলে সে বিষয়ে প্রশ্ন তোলার জায়গাতে কোনো ভারতবাসী আমার মনে হয় নেই। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অ্যাক্টিভিটি নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছে। যিনি সীমান্তে মারা গেছেন তার নাম আব্দুর রহমান এবং তার একজন সহযোগী, দুজনেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। ঠিক কিসের জন্য তারা ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, ঠিক কিসের জন্য, কোন হদিশ পাওয়ার জন্য, কি করার জন্য এক্স্যাক্টলি তারা ভারত সীমান্তে আসতে চাইছিলেন বা ভারতের দিকে আসতে চাইছিলেন, সেটাই একটা বড় প্রশ্ন। এবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কালকে অভিযোগটি করা হয়েছে যে 4 দিন পেরিয়ে যাওয়ার পরেও এই আব্দুর রহমানের বডি নাকি বাংলাদেশের বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছে না। আপনি যদি শেষ 1 মাসের ঘটনা প্রবাহ দেখেন, দেখবেন 7 সিস্টার্স এবং বাংলাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের যে ষড়যন্ত্র তা কিন্তু ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। বিজেপির একজন অফিসিয়ালও বিএসএফ এর হাতে ধরা পড়েছিলেন 2 সপ্তাহ আগে। শুধু তাই নয়, বর্তমান সময়ে নেপাল বর্ডার থেকেও আইএসআই প্রেরিত বাংলাদেশিরাও কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করছেন, যা সব মিলিয়ে ভারতের বর্ডার কেন্দ্রিক সুরক্ষা যে আদতে কতটা বিপজ্জনক জায়গায় যাচ্ছে সেগুলোই কিন্তু রিফ্লেক্ট করে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের বিজেপির সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিলেন বিএসএফ কর্তারা। সেই মিটিংটি আগস্টের শেষ সপ্তাহে হয় বাংলাদেশে এবং সেখানে ভারতের পক্ষ থেকে স্ট্রং 3টে মেসেজ দেওয়া হয়েছে। প্রথমত, যে সকল জায়গায় কাঁটাতার দেওয়া নেই সেই জায়গাগুলো কাঁটাতার অবিলম্বে দিতে হবে। কিন্তু শেষ 1 বছরে আমরা দেখেছি যখনই বিএসএফ সেই জায়গাগুলোতে প্রোঅ্যাক্টিভলি কাঁটাতার দিতে গেছে, ঠিক তখনই বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। পরিষ্কার প্রশ্ন উঠেছে কেন বাধাটা দিচ্ছে বিজেপি। আরো গভীরে গিয়ে যখন আমরা এই বিষয়ে স্টাডি করলাম, তখন দেখতে পেলাম বহু বিজেপির সদস্য, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, রাতের অন্ধকারে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন কিছু টাকার বিনিময়ে, যা নিঃসন্দেহে লজ্জাজনক। এ খবর সামনে আসার পর বাংলাদেশ সরকারের মুখ লোকানোর জায়গা ছিল বলে আমার অন্তত মনে হয় না। প্রথমত, কাঁটাতার দিতে হবে, বারবার এলওসি এগ্রিমেন্ট, 150 মিটার, এই যে জাতাকল প্রোটোকলের যে জাতাকল, এই জাতাকল থেকে বেরোতে হবে বাংলাদেশকেও। কারণ বাংলাদেশ সরকার মুখে বলছে আমরা অনুপ্রবেশকারী থামাতে চাই, আটকাতে চাই, কিন্তু কর্মক্ষেত্রে তার উল্টো প্রতিচ্ছবি বারবার দেখা যাচ্ছে। তাই পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে কাঁটাতার দেওয়া হবে এবং যে জায়গাগুলো এখন ওপেন আছে সেগুলো অতি দ্রুত গতিতে ব্লক করে দেওয়া হবে, যেন কোনোভাবেই অনুপ্রবেশকারী আর এদেশে ঢুকতে না পারে। পাশাপাশি বিএসএফ কে বিজেপি সীমান্ত হত্যা নিয়ে কিছু অভিযোগ করে। বিএসএফ পাল্টা বলে, সীমান্ত হত্যা মানেটা কি? আপনাদের দেশ থেকে একজন নাগরিক আমাদের দেশে চোরা পথে বেআইনিভাবে অবৈধভাবে ঢুকছেন, আমরা আমাদের শান্তির জন্য, আমরা আমাদের সুরক্ষার জন্য তাকে অ্যালাউ করব? আমরা যদি তাকে অ্যালাউ করি তাহলে তো আমাদের দেশের যে সার্বভৌমত্ব সেটা একটা বড়সড় বিপজ্জনক জায়গায় যেতে পারে। পাশাপাশি বিএসএফ পরিষ্কারভাবে জানিয়ে দেয়, যখনই বর্ডারে এই অনুপ্রবেশকারী সমস্যা হয়েছে তখনই বাংলাদেশের সাধারণ নাগরিককে বিএসএফ এর বিপক্ষে লেলিয়ে দেওয়া হয়েছে। বহু এরকম উদাহরণ শেষ 1 বছরে ঘটেছে, যেখানে বিএসএফ অফিসিয়ালদের ইট ছোড়া হয়েছে, ছুরি মারা হয়েছে, বড় পাথর ছোড়া হয়েছে এবং এমন একটা ঘটনা আমরা দেখেছিলাম যেখানে বিএসএফ এর এক আধিকারিককে
একা পেয়ে 20 জন বাংলাদেশি রীতিমতো গাছে বেঁধে রেখেছিলেন ত্রিপুরায় ঠিক 3 মাস আগে। ফলে বিএসএফ আসলে বাংলাদেশি এই সকল সাধারণ নাগরিকদের যে ভয় পায় সেটা নয়, কিন্তু বাংলাদেশের এই সকল নাগরিকদের যে ব্যবহার করে বিজেপি, তার উদাহরণ কিন্তু আমরা পরিষ্কার দেখেছি শেষ 3-4 মাসে। আর এটাই কিন্তু বিএসএফ পরিষ্কার বিজেপিকে জানিয়ে দিয়েছে যে এই প্রবণতা থাকলে তারা কিন্তু ফাইনাল অ্যাকশনের দিকেও যেতে পারেন। পাশাপাশি কালকে আসামের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসেছে যেখানে তারা বলেছেন 13 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফের একবার তারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ বর্ডার কেন্দ্রিক উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে এবং এই উত্তেজনা কমার কোনো জায়গাই নেই। আরো খারাপ জায়গায় চলে গেছে যখন এই 7 সিস্টার্স এবং বাংলাকে কেন্দ্র করে একাধিক অপারেশনের ছক বাংলাদেশে বসে করার চেষ্টা হয়েছে। পাকিস্তানের আইএসআই করছে, বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম করছে, মুজাহিদ্দিন করছে, একাধিক জঙ্গি সংগঠন ভারতে লুকিয়ে থাকা স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করছে। সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ জায়গায় যখন গেল, তখন ভারতবর্ষের পক্ষ থেকে এই ধরনের অ্যানাউন্সমেন্ট যেখানে হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার করবে এবং এই যে ডেডলাইন তা বাড়ি 31শে ডিসেম্বর 2024 করা হলো। অর্থাৎ নিঃসন্দেহে নজিরবিহীন এবং ঐতিহাসিক। যারা বাংলাদেশের হিন্দু নাগরিক, যারা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, তারা ভারতে যদি আসেন তাদেরকে ভারত সরকার নাগরিকত্ব ভবিষ্যতে দেবে এবং ভারত সরকার হিন্দুদের পাশে থাকবে। যতই হানাদারি ইসলামিক মৌলবাদী শক্তির জাগরণ আমাদের চারিপাশে ঘটুক না কেন, ভারত সরকার তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আন্তর্জাতিক স্তরে হিন্দুদের পাশে এইভাবেই থেকে বার্তা দেবে। অন্তত এই নোটিফিকেশনের পরে আমার ব্যক্তিগত অভিমত। কমেন্টে জানাবেন এই সিদ্ধান্ত নিয়ে আপনারা কি ভাবছেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।